শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনায় দোয়া। জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল। 4 দিন পেছালো আদ্দিন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন। মারা যাওয়া নবজাতকের মাদের বক্তব্য নিতে না পারায় বেড়েছে সময়। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী। পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা, সঠিকভাবে না সরানোয় সাভারে ট্যানারি নিয়েও হয়নি লাভ। সিইর ত্রুটি দূর করার পরিকল্পনা। এবং ঈদের ছুটিতে সাগরের নোনা জলে উল্লাসে মেতেছেন পর্যটকরা। কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ঢল, বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে একা সমাধিতে ফুল দেন প্রধানমন্ত্রী, পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। পরে বাবা মায়ের রুহের মাগফিরাতে দোয়া করেন প্রধানমন্ত্রী। এর আগে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি। জনগণের প্রত্যাশা এবং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায় সরকার। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই। আমরা এই সুখকে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী 2024-এর 5ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। মাত্র ৩.৫ বছরের শাসনে দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন তিনি। কিন্তু আত্মপ্রত্যয়ী বাংলাদেশকে থামাতে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়ার বুক ঝাঁঝরা করে ঘাতকের বুলেট। ওই বুলেটে সেদিন শুধু শহীদ হননি বিএনপির প্রতিষ্ঠাতা, থেমে গিয়েছিল গোটা দেশ। প্রবীণ রাজনীতিবিদদের মতে ৮১ পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করলে বদলে যেত ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক বীরের ছুটে চলা পথে, প্রান্তরে, গ্রামগঞ্জে, এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, দুচোখ ভরা স্বপ্ন শুধু একটি স্বনির্ভর দেশ গড়ার, যার নাম জিয়াউর রহমান। দেশ ছাড়িয়ে যার নাম ছড়িয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মাত্র ৩.৫ বছরের শাসনামলে সদ্য যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিকে প্রাধান্য দিয়ে খাল খনন কর্মসূচি সহ নানামুখী কর্মকাণ্ডে দেশকে নিয়ে যান অনন্য এক পথ চলায়। অর্থনীতির ভিত রচিত হয়েছিল জিয়ার বেশ কয়েকটি পদক্ষেপের ফলে। রিজার্ভের ভাণ্ডার গড়তে বৈদেশিক মুদ্রার ওপর জোর দিয়ে প্রবাসে মানব সম্পদ গড়ে তোলেন তিনি। পোশাক খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নীত করেন নতুন শিখরে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কমতে থাকে নিরক্ষরতার হার। স্বাস্থ্যসেবায় আধুনিকায়নে সুবিধা ভোগ করেন দেশের মানুষ। একদলীয় শাসন বাকশালের শৃঙ্খল মুক্ত করে দেশে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা।
স্বপ্নে বিভোর এক রাষ্ট্রনায়ক বিশ্বের দরবারে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সমৃদ্ধশালী এক ভূখণ্ড হিসেবে। ইরান ইরাক যুদ্ধে তার প্রতিনিধিত্ব বাংলাদেশকে করেছে মহিমান্বিত। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হবার দীক্ষা দিয়েছেন জিয়াউর রহমান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি গড়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত। আঞ্চলিক স্বার্থ রক্ষায় গঠন করেছিলেন সার্ক। হঠাৎ থমকে যায় সেই স্বপ্নিল যাত্রা। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন ক্ষণজন্মা মহানায়ক জিয়াউর রহমান। প্রবল জনপ্রিয় এই নেতার শেষ বিদায় আর জানা যায় ঢাকায় ঢল নামে লাখ লাখ মানুষের। নেতৃবৃন্দ যখন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। আক্ষেপ নিয়ে তিনি বলেন, পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো 56,000 বর্গমাইলের বাংলাদেশ। জিয়াউর রহমান কেবলমাত্র একজন বীর যোদ্ধাই নন, তিনি একজন রাষ্ট্রপতি রূপে জনগণের হৃদয়ে স্থায়ী আসন দখল করেছেন। স্বজনপ্রীতি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল দেশে তার কোনো সম্পদই নেই। তার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি প্রত্যেকটি পর্যায়ে ঘটিয়েছিলেন। এই জন্যই জিয়াউর রহমান জনগণের কাছে এতটা প্রিয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ একজন সৎ মহান রাষ্ট্রপতিকে হারিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের সঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দল হিসেবে বিএনপি গঠন ছিল এই মহানায়কের অমর কীর্তি। এমনটাই মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে একটি দেশপ্রেমিক সুদক্ষ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব নয়। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি বিএনপির সৃষ্টি করেছেন, যে দলটি আজও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা যেমন কালজয়ী বাস্তবতা, তেমনি স্বাধীনতা পরবর্তী দেশ গঠনের ক্ষেত্রেও তার অবদান চিরভাস্বর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে শ্যামলীতে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, পাচ্ছেন এই যে বিষয়টি সকালে কিন্তু প্রথমে জিয়াউদ্দানে কিন্তু তিনি মা বাবার কবর করেন এবং তারপরে কিন্তু আসলে তিনি মানিক মিয়া এভিনিউতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে কিন্তু যারা একদমই সাধারণ মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, যারা অসহায় মানুষ রয়েছেন, তাদেরকে তিনি তাদের হাতে তিনি বস্ত্র তুলে দেন এবং প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা সেখানে দেখেছি সাধারণ মানুষ কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী একই সাথে একদিনে এতগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, এটি নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর বাংলা কলেজে। এখানেও কিন্তু তিনি এসেছিলেন এবং এখানে তিনি কিছুক্ষণ আগে এখানে বস্ত্র বিতরণ এবং মেডিকেল যে ক্যাম্প হবে ফ্রি, সেই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন তিনি করেন এবং তিনি এখানে সাধারণ মানুষের সাথে তারপরে তিনি আমরা জানি যে তার আরো একাধিক প্রোগ্রাম আজকে রয়েছে। তিনি এরপরে আইআইটি কলেজে তিনি অংশগ্রহণ করবেন, এরপরে পল্লবী মেট্রো স্টেশনে তিনি এই সকল কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এরপরে তিনি ইসিবি চত্বর, কুড়িল, বিশ্ব রোড, বাস স্টপ হয়ে তিনি কিন্তু আরো বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একইভাবে বলা যায় এই সকল প্রোগ্রামে কিন্তু যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু আসলে নেতাকর্মীরা তারা আয়োজন করছেন এবং তারা আসলে আপনারা এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু সাধারণ মানুষ, অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং তাদের হাতে কিন্তু বস্ত্র এবং ফ্রি যে মেডিকেল ক্যাম্প সেটি কিন্তু দিনভর চলবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করে গিয়েছেন, এখন কিন্তু এই অনুষ্ঠান চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শ্যামলী থেকে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পিছিয়েছে 3 জুন পর্যন্ত। নবজাতকদের মায়ের বক্তব্য নিতে না পারায় সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাহাত হোসেন। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এ তথ্য দেন মন্ত্রী। বলেন, তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়।
শিশুদের মায়ের বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া সম্ভব নয় বলেও দাবি করেন মন্ত্রী। তিনি জানান, এক মায়ের অনুরোধে 2 ঘন্টা বন্ধ ছিল এসি, কিন্তু সেখানে ছিল না ভেন্টিলেশন ব্যবস্থা। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদনের আলোকে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, কোনো ছাড় দেওয়া হবে না। তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে, সবকিছুই বেরিয়ে আসবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিন তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো। মেডিকেল সায়েন্সের যতক্ষণ পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেবো না। 5 জন মায়ের স্টেটমেন্ট নেওয়ার জন্যই আমরা অপেক্ষা করছি, আর কোনো কারণ নেই। আর সব কিছু আমাদের হাতে আছে, ওইটা পাইলেই কম্পাইল করে আমরা ওই ডিক্লেয়ার দ্য রিপোর্ট আপনাদেরকে সবাইকে ডেকে করে আরও বড় পরিসরে করবো। দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া বেচাকেনা। যশোরের রাজারহাটে বসেছে ঈদুল আজহার পর প্রথম চামড়ার হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগে হাটে আসা মৌসুমী ব্যবসায়ীদের। আর পাইকারদের দাবি, মান অনুযায়ী সরকার নির্ধারিত দামেই কেনা হচ্ছে চামড়া। মান ও আকার বেঁধে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 150 থেকে 700 টাকায়। হাটের প্রথম দিন হওয়ায় চামড়ার আমদানি কিছুটা কম বলে জানান ইজারাদাররা। কুষ্টিয়ায় লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ শেষ করেছেন আড়তদাররা। কাল থেকে শুরু হবে চামড়ার গ্রেডিং। কুষ্টিয়া চামড়াপট্টিতে মান ও আকার ভেদে গরুর চামড়া 200 থেকে 1200 টাকা, ছাগলের চামড়া 40 থেকে 60 টাকা দরে কিনছেন আড়তদাররা। লাভ হয়নি হাজারীবাগের ট্যানারি সাভারে নিয়েও। সঠিকভাবে স্থানান্তর না করার কারণেই মেলেনি সুফল, এমন দাবি করে এবার সিইটিপির ত্রুটি দূর করে চামড়াজাত পণ্যের বিশ্ববাজার ধরার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী। তবে সেই চলার পথে ভালো মানের কাঁচামালের জোগান নিশ্চিতে লাম্পিং সহ নানা রোগের প্রকোপ থেকে গবাদি পশুকে রক্ষা করতে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার তাগিদ বিটিএর। 1 দশক হতে যাচ্ছে হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের, কিন্তু এখনও মুক্তি মিলেনি পরিবেশ দূষণের দায় থেকে। ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু করা হলেও তা আনতে পারেনি একটিও এলডব্লিউজি সনদ। ফলে ধুকে ধুকে চলা এই শিল্পে সুদিন তো আসেইনি, বরং প্রতিনিয়ত মূল্য হারাতে হচ্ছে প্রতিযোগিতার বিশ্ববাজারে। স্ট্রাগল করতেছি সার্ভাইভ করার জন্য। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই যে কেমিক্যাল কস্ট প্লাস আমার যে আদার্স কস্ট, এটাকে মিনিমাইজ করা। এমন পরিস্থিতির মধ্যেই কোরবানির পশুর চামড়া সংরক্ষণের খোঁজ নিতে সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী জানান, স্থানান্তরের দরকার ছিল, তবে দরকারি সব পদক্ষেপ না নিয়ে তা করায় বিপাকে পড়েছে রফতানি আয়ের দ্বিতীয় শীর্ষ এই খাতটি। না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। তবে শিগগিরই সংকট কাটাতে সব উদ্যোগী নিচ্ছে সরকার। আর নতুন এই উদ্যমে চামড়াজাত পণ্য ও জুতার বাজার ধরার পরিকল্পনার কথা জানান তিনি। চামড়া না, চামড়াজাত পণ্য হচ্ছে রপ্তানি আমাদের লক্ষ্য, যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। $10-12 বিলিয়ন একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। তবে দেশীয় যে কাঁচামালের যোগানে ভর দিয়ে চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান শিল্পমন্ত্রী। লাম্পি রোগ বেড়ে যাওয়ায় সেই গবাদি পশুর যত্নে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন শিল্প মালিকরা। লাম্পি ডিজিজ 20 থেকে 25% পাচ্ছে। এই এলএসডি প্রতিরোধে আপনার যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এই টিকার আওতায় আনা দরকার গবাদি পশুগুলো। ইপিবির তথ্য, প্রক্রিয়াজাত চামড়া রফতানি করে যেখানে গেল অর্থ বছরে আয় এসেছে প্রায় $13 কোটি, সেখানে চামড়াজাত পণ্য থেকে $34 কোটি ও পাদুকা থেকে এসেছে $67 কোটি বেশি রফতানি আয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও চলছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার রাজধানীর কয়েকটা স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়ার পর নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, দিনরাত বর্জ্য অপসারণের কাজ পুরোদমে চললেও ঈদের তৃতীয় দিনেও কিছু জায়গায় পশু কোরবানির পর আবারও নতুন করে ফেলা হচ্ছে বর্জ্য। তবে সাধারণ মানুষের মত, সিটি কর্পোরেশন তাদের উদ্যোগ সফলভাবেই সম্পন্ন করছে। এছাড়া শনিবার সকাল থেকে রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন এলাকা হাতিরঝিলের লেক ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সময় সংবাদে আরও থাকছেন।
হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ঢাকায় পৌঁছেছে প্রথম ফ্লাইট। যে কোনো বছরের তুলনায় এবারের ব্যবস্থাপনা সুশৃঙ্খল জানালেন ধর্মমন্ত্রী। তিনিও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে অসংখ্য মানুষকে। যারা নানা কারণে ঈদ উদযাপনের জন্য যেতে পারেননি তারাই ঈদের তৃতীয় দিনে ঢাকা ছাড়ছেন। আবার অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন রাজধানীতে। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভেড়া লঞ্চগুলোতে যাত্রী তুলনামূলক কম। হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। এবছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সৌদিতে গেছেন 79,164 জন। এবারের হজ ব্যবস্থাপনায় ছিল সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি। হজের আনুষ্ঠানিকতা শেষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, আগের যে কোনো বছরের তুলনায় এবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হজ সম্পন্ন করেছেন হাজিরা। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, হাজিরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হজ শেষ করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্দেশ দিয়েছিলেন। 3 মাসের মধ্যে একটা হজ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ রূপ দেওয়া, এটা জাতিকানি কথা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ভিসা ব্যবস্থা 100% কমপ্লিট, টিকেটের ব্যবস্থা 100% কমপ্লিট। এটা তো আগে কখনো হয় নাই। মানে প্রধানমন্ত্রী তো আমি আগেই বলেছি, অনেকবার বলেছি, আমাকে সরাসরি নির্দেশ প্রদান করেছেন যাতে হাজিদের কোনো অসুবিধা না হয়, হজ যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। ময়মনসিংহে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ ফুলপুর সড়কের আলালপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি পিকআপ ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশায় থাকা বাবা ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি বা ওমাজম রপ্তানিতে বছরে আয় প্রায় 300 কোটি টাকা। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো থেকে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে রপ্তানি করেন ব্যবসায়ীরা। উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরিতে ব্যবহার হয় এই ওমাজম। অনেক বিশ্বাসের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাজম। চট্টগ্রাম নগরীর চামড়ার আড়ত আতুরার ডিপুতে দল বেঁধে শ্রমিকরা কোরবানির মৌসুমে এই কাজ করছেন। একসময় গরু মহিষের এই নারীবুড়ি বা ওমাজম ফেলে দেয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানির উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। এই নারীবুড়ি দিয়ে উন্নত বিশ্বে তৈরি হয় সালাদ আর স্যুপ। ফরলে ভালো করে লবণ দেওয়া লাগে, লবণ দেওয়ার পরে আবার ওয়াশ করা লাগে। হচ্ছে আপনার গোবরগুলা পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে আপনার লবণ দেওয়া হয়। ছোট হলে ছোটোর দাম, বড় হলে বড়োর দাম। এটা আবার বাইরে আপনার রপ্তানি হয় কেজি হিসাবে, আমরা এটা ফিজি কিনি। চায়না দিয়ে ওরা চায়নারা কি করে, ওরা ভালো একটা প্রসেস করে, যেটা আমরা বাংলাদেশে ওরা পারি না। 20 বছর আগে মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যবসায়ী প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে ওমাজম রপ্তানি। আতুরা ডিপো ঘিরে বর্তমানে 8 থেকে 10 জন রপ্তানিকারক ও 30 জন সাপ্লায়ার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এ খাতে। যদি 1 টন মাল বিক্রি করি বা 600-700 টাকা বিক্রি যদি করি, এটা হচ্ছে 7 লাখ 8 লাখ টাকা বিক্রি হয়। 7 লাখ টাকা করে বিক্রি হলে আপনার 28 টনে কত হয়? 1 টন হচ্ছে 80 কোটি, 3 কোটির প্লাস। তো 3 কোটির প্লাস হলে যদি একটা মাসে যদি 10টা যায়, 3 কোটিতে 33 কোটি, তো বছরে কত যায়? প্রায় 300 কোটির উপরে যায়। কোনো দেশের কোনো কিছু লাগে না, দেশীয় লবণ দিয়ে ওইটা আপনার বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার টাকা আসতেছে। বছরে 50 থেকে 60 কন্টেইনার ওমাজম চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয় চীন, হংকং, ভিয়েতনাম সহ নানা দেশে, যার বাজার মূল্য অন্তত 300 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদানন্দে মাতোয়ারা দেশ। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন
শাবাব ওয়াসি এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে আছেন এম আর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, ঈদ আনন্দ এখনও বইছে রাজধানীবাসীর মনে। ঈদের তৃতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় কেন্দ্রীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিকে কাজে লাগিয়ে পরিবারের সাথে এখানে উপভোগ করতে এসেছেন অনেকেই। এবং এবারের ঈদে কিন্তু এই জাতীয় চিড়িয়াখানার একটি বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প মহিষ। এবং আপনারা জানেন যে এই মহিষটি কিন্তু এই দেশ জুড়ে এবং দেশের বাইরেও আলোচনার সৃষ্টি করেছে। এবং সবাই কিন্তু এই যে অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোর থেকে এইখানে মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং অনেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে শুধুমাত্র এই পশুটিকে দেখার জন্য, অর্থাৎ এই মহিষটিকে দেখার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ আসছেন এবং জাতীয় চিড়িয়াখানায়। এবং সকাল থেকেই কিন্তু আমরা প্রচণ্ড মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। দলে দলে মানুষ পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে এই জাতীয় চিড়িয়াখানায় আসছেন, এখানে সময় কাটাচ্ছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ঈদের ছুটিটা, এই ঈদের ছুটিটাতে তারা এই ঈদ আনন্দটাকে বাড়িয়ে নিতে আসলে এই যে পরিবারের বন্ধু বান্ধবের সাথে এখানে সময় কাটাতে এসেছেন। তারা যেটা বলছেন যে এই যে ঈদের ছুটিটা, এটা আসলে কিছুদিন পরেই তাদের আবার এই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। এই ব্যস্ত নগরী আবারও সেই চিরচেনা রূপে ফিরে যাবে। তার আগেই তারা আসলে এই উপভোগটি করে নিতে চাচ্ছেন। এবং সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে পুরো চিড়িয়াখানা কিন্তু কানায় কানায় পূর্ণ, দর্শনার্থীদের ভিড়ে কিন্তু জমে রয়েছে এই জাতীয় চিড়িয়াখানা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি নওগাঁর পাহাড়পুরে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি সাইফুর রহমান রকি। সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। ঈদের এই টানা ছুটিতে বিনোদন প্রেমী মানুষের পরিবার স্বজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেই মূলত যাচ্ছেন এবং এই অনাবিল পরিবেশটা আসলে উপভোগ করারই একটি প্রয়াস আমরা লক্ষ্য করছিলাম। আমরা রয়েছি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই বিহারটি আসলে মূলত একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। পাল আমলের 8ম শতকে দ্বিতীয় ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন। এই নির্মাণের ফলে এখানকার যে একটা ঐতিহাসিক ইতিহাস রয়েছে আকর্ষণ। এবং এখানে একটি বৃত্তাকার, বিশেষ করে পাহাড়ের আকৃতির একটি ছোট ঢিবি রয়েছে, এটাই মূলত এখানে মানুষ দেখতে আসেন। পাশাপাশি এই 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে। এই কক্ষগুলো একটা ঐতিহাসিক নিদর্শন। এখানে পাল রাজাদের সেই সময়ের যে ধর্মচর্চা সহ এই স্থানীয় যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো মূলত পরিবার স্বজন আত্মীয় তারা এসে দেখে থাকেন। প্রাকৃতিক নৈসর্গিক একটা পরিবেশ, সব মিলিয়ে ঈদের এই উচ্ছ্বাসটা কিন্তু একেবারে মাতিয়ে উঠেছে। আমরা দেখছিলাম সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, শিশু, তরুণ তরুণী, আবাল বিদ্যা আসছেন এবং দিনভর কিন্তু এই উচ্ছ্বাসটা কিন্তু থাকে। আমরা গত কদিন ধরে দেখছিলাম ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও আজকে কিন্তু একটা উপচে পড়া ঢল এবং তীব্র গরম চলছে। তার মাঝেও দর্শনার্থীরা আসছেন, দেখছেন, জানছেন। শুধু এখানে না, এখানকার পাশাপাশি আশপাশের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানেও তারা যাচ্ছেন, সেখানকার যে ইতিহাস মূলত দেখতে আসছেন। এবং সব মিলিয়ে আমরা দেখছিলাম ঈদের যে পরিপূর্ণ উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, সেটি কিন্তু পরিবার পরিজন স্বজনদের নিয়ে এই বিনোদন কেন্দ্রগুলোতে একেবারে ঢল নেমেছে। এবং ঈদের আরো যেহেতু কয়েকটা দিন ছুটি রয়েছে, আশা করছেন আরো পর্যাপ্ত এই দর্শনার্থীদের উপচে পড়ার ঢল থাকবে আগামী দিনগুলোতেও। এই ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের দর্শনার্থীদের উপচে পড়ার ঢলের খবর আমার কাছে। ঈদ আনন্দের খবর সরাসরি জানছিলাম নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এবং তার আগে ঢাকা চিড়িয়াখানা থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখনও অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেওয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এদিকে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত বলে সতর্ক করেছেন মার্কিন সমরমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শাহাদত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনায় দোয়া। জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল।
4 দিন পেছালো 8 দিন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন। মারা যাওয়া নবজাতকের মাদের বক্তব্য নিতে না পারায় বেড়েছে সময়। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী। এবং পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা সঠিকভাবে না সরানোয় সাভারে ট্যানারি নিয়েও হয়নি লাভ। সিইটিপির ত্রুটি দূর করার পরিকল্পনা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ জাফর। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।